আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি কি জানেন প্রতি বছর প্রায় 30% বেশি আবেদনকারী জাপানের স্টুডেন্ট ভিসা পায় না। অনেকেই মনে করেন যে ভালো রেজাল্ট থাকলেই ভিসা নিশ্চিত, কিন্তু বাস্তবতা ভিন্ন। আজকের এই ভিডিওতে আমরা জানব 13টি সাধারণ ভুল যা আপনার ভিসা রিজেকশনের কারণ হতে পারে এবং কিভাবে এগুলো সমাধান করা যায় সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করব। যদি আপনি সত্যিই জাপানে পড়তে চান তাহলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, আপনার অনেক উপকারে আসবে। আজকে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত পরিচয়। আমি সুমন জায়েদি 1999 সালে ফরেন স্টুডেন্ট হিসাবে জাপানে আসি। তারপরে পড়াশোনা শেষে বর্তমানে জাপানে একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে অটোমোটিভ আইটি ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োজিত আছি। আমার এই দীর্ঘ জাপানের এক্সপিরিয়েন্সগুলোকে ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করাটাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য। চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক। জাপানে স্টুডেন্ট ভিসা রিজেকশনের মূল কারণগুলো হলো, এখানে আমি 13টা পয়েন্ট আপনাদের বোঝানোর চেষ্টা করব। 1 নম্বর হলো ইনকমপ্লিট অর ইনকারেক্ট অ্যাপ্লিকেশন ডকুমেন্টস। 2 নম্বর হলো প্রবলেমস উইথ স্পন্সরশিপ ডকুমেন্টস, দ্যাট মিন্স ইনসাফিসিয়েন্ট ফাইন্যান্সিয়াল প্রুফ। 3 নম্বর হলো উইক স্টেটমেন্ট অফ পারপাস, এসওপি অর স্টাডি প্ল্যান। 4 নম্বর পয়েন্টটি হলো ফেক অর ফর্কড ডকুমেন্টস। 5 নম্বর পয়েন্টটি হলো পোর জাপানিজ স্কিলস ফর ল্যাঙ্গুয়েজ স্কুল। 6 নম্বর পয়েন্টটি হলো উইক ভিসা ইন্টারভিউ পারফরমেন্স। 7 নম্বর পয়েন্টটি হলো স্টাডি গ্যাপ উইদাউট এক্সপ্লেনেশন। 8 নম্বর পয়েন্টটি হলো চুজিং অ্যান আনরিলেটেড কোর্স। 9 নম্বর পয়েন্টটি হলো পোর একাডেমিক রেকর্ডস। 10 নম্বর পয়েন্টটি হলো প্রিভিয়াস ভিসা রিজেকশন হিস্টোরি। 11 নম্বর পয়েন্টটা হলো অ্যাপ্লাইং টু আ লো র্যাঙ্কড অর সাসপিশিয়াস স্কুল। 12 নম্বর পয়েন্টটি হলো অ্যাপ্লাইং লেট অর ডিউরিং আ হাই রিজেকশন পিরিয়ড। এবং 13 নম্বর পয়েন্টটি হলো ক্রিমিনাল রেকর্ড অর প্রিভিয়াস ইমিগ্রেশন ইস্যুস। এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে আমরা এখন আপনাকে একটা একটা করে প্রত্যেকটা এই ভিসা রিজেকশনের কারণগুলি এবং কিভাবে সেগুলো সমাধান করা যায় ডিটেলস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা এখন প্রথম কারণটি সম্পর্কে আলোচনা করব, ইনকমপ্লিট অর ইনকারেক্ট অ্যাপ্লিকেশন ডকুমেন্টস। এখানে আপনার ভিসাটা রিজেকশন হওয়ার প্রধান কারণ হলো মিসিং রিকোয়ার্ড ডকুমেন্টস কিংবা ইনকারেক্ট অর ইনকনসিস্টেন্ট ইনফরমেশন। যেমন ধরেন আপনার ম্যাট্রিকের কিংবা ইন্টারমিডিয়েটের সার্টিফিকেটে নামের স্পেল দেওয়া আছে একটা, আবার আপনার হয়তো বা এনআইডি কার্ডে ইনফরমেশন অন্য, কিংবা আপনার বাবা কিংবা মার নামের বানান ভুল, কিংবা এই ধরনের কোনো ভুল থাকলে আপনার ভিসাটা রিজেকশন হবে। এই ক্ষেত্রে আমরা সলিউশন হিসাবে আমাদের যেটা করতে হবে, আমাদের খুব কেয়ারফুলি ডকুমেন্টসগুলা চেক করতে হবে। আমাদের একটা চেকলিস্ট বানাতে হবে, যেটা এমবেসি আমাদের একটা চেকলিস্ট দিয়ে থাকে, সেটার সাথে মিলিয়ে আমাদের ডকুমেন্টসগুলা তৈরি করতে হবে। এবং আমাদের নিশ্চিত হতে হবে যে আমাদের ডকুমেন্টসে কোথাও যেন ইনফরমেশনের মিসম্যাচ না থাকে, তারপরেই আপনি আপনার ডকুমেন্টসটা এমবেসিতে জমা দেবেন। এখানে উল্লেখযোগ্য বিষয়টি হলো, আপনি যদি ইতিমধ্যে জেনে থাকেন যে আপনি কিংবা আপনার বাবা কিংবা মামার কোনো নামের ক্ষেত্রে কোনো সংশোধন প্রয়োজন, এনআইডি কার্ডে হতে পারে, ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের সার্টিফিকেটে হতে পারে, সেক্ষেত্রে সে কাজগুলো আগেই সেরে নেবেন। জমা দেওয়ার পরে যদি মনে করেন ওই কাজগুলো আবার ঠিক করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন না। সুতরাং আপনার পক্ষ থেকে যে কাজগুলো করণীয় সেগুলো সম্পূর্ণ আগে সেরে নিয়ে আপনাকে এমবেসিতে ডকুমেন্টস জমা দিতে হবে। আমাদের দ্বিতীয় এবং একটি উল্লেখযোগ্য পয়েন্ট হলো প্রবলেমস উইথ দ্য স্পন্সর ডকুমেন্টস অর ইনসাফিসিয়েন্ট ফাইন্যান্সিয়াল প্রুফ। এখানে আপনার রিজেকশনের মূল কারণ হতে পারে
আপনার যে ফাইন্যান্সিয়াল স্পন্সর হবে তার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে, এবং হঠাৎ করেই আপনি যদি আপনার স্পন্সরের অ্যাকাউন্টে ধরেন কারোর থেকে ধার করে নিয়ে কিছুদিনের জন্য একটা বড় অঙ্কের অ্যাকাউন্ট দেখান, একটা অ্যামাউন্ট দেখান, কিন্তু হয়তোবা সেটা তার নিজের না, সেক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। এবং আরেকটা কারণ হতে পারে যে স্পন্সরের ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্টটা আপনি দিচ্ছেন সেটা খুব একটা ক্লিয়ার না, এটা অনেকটা আনক্লিয়ার, এবং স্পন্সরের সাথে আপনার যে একটা রিলেশনশিপ সেটাও ক্লিয়ার না, এক্ষেত্রে আপনার ভিসাটা হবে না। এখানে একটা পয়েন্ট খুব ভালো করে যেটা আমাদের বুঝতে হবে সেটা হলো, স্বাভাবিকভাবেই জাপানিজ গভর্নমেন্ট চাবে না একটা আনসলভেন্ট, যাদের আর্থিক সামর্থ্য নাই, তাদেরকে জাপানে নিয়ে এসে তাদেরকে বিপদে ফেলা। সুতরাং আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ, আমি আর্থিকভাবে সচ্ছল এবং আমি জাপানে যে কোনো রকম কাজকর্ম না করেই আমি আমার পরিবারের থেকে সাপোর্ট নিয়ে আমি আমার পড়াশোনাটা শেষ করব। সুতরাং আপনার ফাইন্যান্সিয়াল যে ব্যাকগ্রাউন্ডটা কিংবা স্পন্সরশিপ যেটাই বলেন সেইটা অনেক স্ট্রং হতে হবে। এখন আমরা আলোচনা করব এই ফাইন্যান্সিয়াল সলিউশনটা কিভাবে করা সম্ভব। আপনার যে স্পন্সর হবে তাকে অবশ্যই আপনার ডাইরেক্ট একজন ফ্যামিলি মেম্বার হতে হবে, বাবা হতে পারে, মা হতে পারে, ভাই বোন হতে পারে, রক্তের সম্পর্ক থাকতে হবে, এবং সেই স্পন্সরের একটা স্টেবল ইনকাম থাকতে হবে, এবং সে স্পন্সরের সাথে আপনার একটা ক্লিয়ার রিলেশনশিপ সার্টিফিকেট জমা দিতে হবে, এবং আপনার স্পন্সরের ইনকামের প্রুফ এবং ট্যাক্স সার্টিফিকেট জমা দিতে হবে, এবং তাকে লাস্ট 6 মান্থের জন্য একটা বড় অঙ্কের টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে মেনটেন করতে হবে। এই জিনিসগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং আপনারা সেটা ভালোভাবে মানার চেষ্টা করবেন। আমাদের 3 নম্বর পয়েন্টটি হলো উইক স্টেটমেন্ট অফ পারপাস, এসওপি অর স্টাডি প্ল্যান। এখানে আপনাকে খুব পরিষ্কারভাবে যদি বুঝাতে না পারেন যে আপনি কী জন্য জাপানে ল্যাঙ্গুয়েজ কিংবা ইউনিভার্সিটি পড়তে চান এবং সেটা আপনার কিভাবে আপনার ফিউচার ক্যারিয়ারের সাথে কানেক্টেড হবে, এইটা যদি আপনি ভালো মতো না বোঝাতে পারেন আপনার স্টাডি প্ল্যানে, তাহলে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হবে। এক্ষেত্রে সলিউশন হিসাবে আমরা চিন্তা করতে পারি, আপনাকে একটা সুন্দর স্টাডি প্ল্যান আপনাকে বানাতে হবে। আপনি কী জন্য জাপানকে চুজ করছেন সেটা সম্পর্কে লিখতে হবে, এবং এই কোর্সের মাধ্যমে কিংবা এই ল্যাঙ্গুয়েজ কোর্সের মাধ্যমে কিংবা ইউনিভার্সিটির কোনো সাবজেক্ট আন্ডার গ্র্যাজুয়েট কিংবা মাস্টার্স পড়ার মাধ্যমে আপনি সেইখান থেকে কি গেইন করবেন এবং সেটা আপনার ফিউচার ক্যারিয়ারে কিভাবে কন্ট্রিবিউট করবে, এই পয়েন্টগুলো আপনার একত্রিত করে আপনাকে সুন্দর একটা স্টাডি প্ল্যান দাঁড় করাতে হবে। আমাদের 4 নম্বর পয়েন্টটি হলো ফেক অর ফর্ক ডকুমেন্টস। আপনি যদি কোনো ধরনের ফেক একাডেমিক, ফাইন্যান্সিয়াল অর স্পন্সরশিপ ডকুমেন্টস দিয়ে থাকেন যেটা অরিজিনাল না, আপনি নিজে তৈরি করেছেন কিংবা ফেক ডকুমেন্টস, সেক্ষেত্রে আপনার ভিসাটা হবে না। এক্ষেত্রে আমাদের সলিউশন হিসাবে আমরা চিন্তা করতে পারি যে আমরা সব সময় একটা অথেন্টিক এবং ভেরিফাইয়েবল ডকুমেন্টস সাবমিট করব, এবং ডকুমেন্ট সাবমিট করার পরে আপনাকে অ্যাডিশনাল কোনো প্রুফ কিংবা সেই রিলেটেড কোনো প্রুফ চেতে পারে, সেই ক্ষেত্রে আপনি সেটা জমা দিতে পারবেন। ততটুকটা আত্মবিশ্বাস রেখেই আপনি আপনার ডকুমেন্টসগুলো জমা দিবেন। আমাদের 5 নম্বর পয়েন্টটি হলো পোর জাপানিজ অর ইংলিশ স্কিল। এক্ষেত্রে আমরা ইংলিশটা অতটা ধরবো না, মেইনলি পোর জাপানিজ স্কিলটাই চিন্তা করব। এখানে আপনার ভিসা রিজেকশনের একটা কারণ হতে পারে যে আপনার যদি একেবারেই বেসিক জাপানিজ নলেজ না থাকে, সেক্ষেত্রে হয়তোবা আপনাকে ভিসা দিবে না। এবং আমরা আগেই যেহেতু বলেছি অন্য কোনো ভিডিওগুলোতেও, যেমন আপনাকে অ্যাটলিস্ট জেএলপিটি N5 অথবা নেট টেস্ট কমপ্লিট করে আপনাকে এমবেসি ফেস করা উচিত। এক্ষেত্রে আমরা সলিউশন হিসাবে বলবো আপনি জাপানিজ শিখবেন বাংলাদেশে প্রথমে, তারপরে জেএলপিটি N5 কিংবা N4 কমপ্লিট করেই আপনি এমবেসি ফেস করবেন, এবং আপনি যত সম্ভব আপনার একটা কমিটমেন্ট তাদের বোঝানোর চেষ্টা করবেন যে আমি জাপানিজ শিখতেছি, আমার শেখার ইচ্ছা আছে, আমি কন্টিনিউয়াসলি শিখতে চাই এবং শিখব। আমাদের 6 নম্বর পয়েন্টটি হলো
উইক ভিসা ইন্টারভিউ পারফরমেন্স। এক্ষেত্রে ইন্টারভিউয়ের ক্ষেত্রে আপনি যদি প্রচণ্ড হেজিটেশন ফিল করেন, নার্ভাসনেস ফিল করেন, কিংবা আপনি যদি আনরিলেটেড অর আনকনসিস্টেন্ট আনসার দিতে থাকেন, সেক্ষেত্রে হয়তোবা আপনার ভিসাটা হবে না। এজন্য আমাদের সলিউশন হিসেবে আমরা বলবো, আপনি ইন্টারভিউ যাওয়ার আগে সাধারণত যে কমন প্রশ্নগুলো করা হয় সেগুলো প্র্যাকটিস করবেন এবং আপনার কনফিডেন্সের সাথে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এবং একটা জিনিস সবসময় বলার চেষ্টা করবেন যে আমি আমার পারপাস কমপ্লিট হয়ে গেলে, যেমন ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ হয়ে গেলে কিংবা ইউনিভার্সিটির কোর্স শেষ হয়ে গেলে আমি আমার দেশে ব্যাক করব। এইভাবে আপনি তাদেরকে কনভিন্স করার চেষ্টা করবেন। আমাদের 7 নম্বর পয়েন্টটি হলো স্টাডি গ্যাপ উইদাউট এক্সপ্লেনেশন। আপনার পড়াশোনার মধ্যে যদি একটা বড় ধরনের গ্যাপ থাকে, যেমন ধরেন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন 2015 সালে, আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন 2020 সালে, এক্ষেত্রে একটা বড় গ্যাপ হয়ে গেল, ঠিক না? 4-5 বছরের একটা গ্যাপ হয়ে গেল। সেক্ষেত্রে আপনি ভিসাটা নাও পেতে পারেন। এবং আমরা সলিউশন হিসেবে বলবো, আপনার এই গ্যাপটা কী জন্য তৈরি হয়েছে সেটা প্রপার একটা এক্সপ্লেনেশন করবেন, এবং তার যদি আপনি সঠিক একটা কারণ দাঁড় করাতে পারেন একটা সাপোর্টিং ডকুমেন্ট সহ, তাহলে আপনি এই সমস্যাটা থেকে বের হয়ে আসতে পারবেন। আমাদের 8 নম্বর পয়েন্টটি হলো চুজিং অ্যান আনরিলেটেড কোর্স। এই ক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স অতটা প্রযোজ্য হবে না। আপনি ইউনিভার্সিটিতে এরকম একটা কোর্স সিলেক্ট করেছেন যেটা আপনার প্রিভিয়াস পড়ার সাথে কোনো রকম মিলই নেই, এক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হতে পারে। এবং সলিউশন হিসাবে আমরা বলতে পারি, আপনাকে এরকম একটা প্রোগ্রাম কিংবা স্টাডি সাবজেক্ট সিলেক্ট করতে হবে যেটা আপনার পাস্ট স্টাডি কিংবা ক্যারিয়ারের সাথে রিলেটেড। এবং আপনি যদি আপনার ফিল্ড চেঞ্জ করতে চান, যে ফিল্ডে পড়ে আসছেন সেখান থেকে যদি অন্য ফিল্ডে সুইচ করতে চান, সেই ক্ষেত্রে আপনি আপনার স্টাডি প্ল্যানে একটা লজিক্যাল রিজন লেখে সেটাকে দাঁড় করানোর চেষ্টা করবেন। আমাদের 9 নম্বর পয়েন্টটি হলো পোর একাডেমিক রেকর্ডস। আপনার পূর্ববর্তী পরীক্ষাগুলোতে যদি গ্রেড অনেক খারাপ হয়ে থাকে কিংবা স্কুলের অ্যাটেন্ডেন্স অনেক খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ভিসাটা বাতিল হতে পারে। এক্ষেত্রে সলিউশন হিসাবে আমরা বলতে চাই যে আপনার বর্তমানের যে রিসেন্ট সার্টিফিকেট কিংবা যে রিসেন্ট যে গ্র্যাজুয়েশন কিংবা যে পাশের যে সার্টিফিকেটগুলো আছে, সেটা যদি আগের থেকে একটু বেটার হয়, সেক্ষেত্রে আপনি এটা ওভারকাম করতে পারবেন। এবং আপনি এক্সট্রা একটা লেটার অ্যাটাচ করতে পারেন যে আমার আগের রেজাল্টটা এই কারণে খারাপ ছিল, কিন্তু আমি এখন কনসিস্টেন্টলি চেষ্টা করতেছি নিজেকে এখান থেকে বের করে নিয়ে আসার এবং ভালো করার। আমাদের 10 নম্বর পয়েন্টটি হলো প্রিভিয়াস ভিসা রিজেকশন হিস্ট্রি। আপনি যদি জাপানে কিংবা অন্য কোনো দেশে আগে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন এবং সেটা যদি রিজেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ভিসা রিজেকশন হতে পারে আবার। এক্ষেত্রে সলিউশন হিসাবে আমাদের চিন্তা করতে হবে যে অ্যাট ফার্স্ট আমাদের আগে বুঝতে হবে যে আগের ভিসা অ্যাপ্লিকেশনটা কী জন্য রিজেকশন হয়েছিল, সেই মূল কারণগুলো খুঁজে বের করে আপনাকে সেই হিসাবে আবার নতুনভাবে রেডি হতে হবে, এবং সেই ভুলগুলো যেন আবার না হয় সেইভাবে আপনি রেডি হয়ে আপনার অনেক স্ট্রং সাপোর্টিং ডকুমেন্টস এবং সেটার রিজন উল্লেখ করে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন। আমাদের 11 নম্বর পয়েন্টটা হলো অ্যাপ্লাইং টু আ লো র্যাঙ্কড অর সাসপিশিয়াস স্কুল। আপনার জাপানে সব ইউনিভার্সিটি কিংবা সব ল্যাঙ্গুয়েজ স্কুলই যে আপনার এদের গভর্নমেন্টের রুল নিয়ম অনুযায়ী মেনে চলে তা না, এদের মধ্যে কিছু 2 নম্বর স্কুলও আছে, 2 নম্বর ইউনিভার্সিটিও আছে। সেক্ষেত্রে আপনাকে প্রথম থেকে শিওর হতে হবে যে আপনি যে ল্যাঙ্গুয়েজ স্কুল কিংবা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন তাদের কোনো ব্যাড রেপুটেশন আছে কিনা, তাদের ভিসার সাকসেস রেটটা কত। এক্ষেত্রে তাদের যদি কোনো ব্যাড রেপুটেশন থাকে এবং তাদের ভিসার সাকসেস রেট যদি অনেক কম হয়, তাহলে আপনার ভিসাটা নাও হতে পারে। এবং সলিউশন হিসাবে আমরা বলতে চাই আপনাকে একটা রেপুটেবল ইউনিভার্সিটি কিংবা ল্যাঙ্গুয়েজ স্কুল চুজ করতে হবে, এবং আপনাকে ভিসা অ্যাপ্রুভাল রেটটা সম্পর্কে খোঁজ নিতে হবে যে ওই স্কুলটার পূর্ববর্তী বছরগুলোতে কেমন ভিসা অ্যাপ্রুভ হয়েছিল।
এই জিনিসগুলো দেখার পরে আপনি সেই ল্যাঙ্গুয়েজ স্কুল কিংবা ইউনিভার্সিটিটাকে চুজ করবেন। আমাদের 12 নম্বর পয়েন্টটি হলো অ্যাপ্লাইং লেট অর ডিউরিং আ হাই রিজেকশন পিরিয়ড। এখানে আমাদের আপনি জানেন জাপানে গোটা বিশ্ব থেকেই আপনার বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট কিংবা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসে থাকে। সেক্ষেত্রে কিছু কিছু মাস আছে যখন এই লোডটা অনেক হাই থাকে ইমিগ্রেশনের উপরে, যেমন এপ্রিল এবং অক্টোবর। সেক্ষেত্রে আপনার যদি অত্যাধিক লোড থেকে থাকে, এক্ষেত্রে পসিবিলিটি যদি অনেক কম, ভিসা রিজেকশনের একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে আমরা সলিউশন হিসাবে আমরা চিন্তা করতে পারি যে আপনাকে অনেক আগে থেকে অ্যাপ্লাই করতে হবে এবং আপনাকে ডকুমেন্টসগুলো ওই ডেডলাইনের অনেক আগেই আপনাকে সাবমিট করতে হবে এবং দরকার হলে আপনার এমবেসির সাথে রেগুলার একটা ফলো আপ আপনাকে রাখতে হবে। আমাদের শেষ এবং 13 নম্বর পয়েন্টটি হলো ক্রিমিনাল রেকর্ড অর প্রিভিয়াস ইমিগ্রেশন ইস্যু। আপনি যদি এর আগে জাপানে কিংবা বাংলাদেশেই আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে, সেক্ষেত্রে আপনার ভিসাটা অত সহজে হবে না, ভিসাটা রিজেকশন হতে পারে। সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাপ্লিকেবল লিগাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেখাতে হবে যে না, আমার উপরে এই ধরনের বাধ্যবাধকতা ছিল কিন্তু এখন আর নেই। এবং আপনাকে আরও দেখাতে হবে যে আমি এই ধরনের অফেন্সিভ কিংবা এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে ভবিষ্যতে আর কখনোই জড়িত হব না, এই ধরনের একটা ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। আপনার কোনো কারণে যদি ভিসা রিজেক্ট হয়ে থাকে, ভয় পাবেন না, কারণ প্রতিটি সমস্যার সমাধান আছে। আমাদের পরিসংখ্যান বলছে যে আবেদনকারীরা সঠিকভাবে প্রস্তুতি নিলে তাদের 90% ভিসা পেয়ে যান। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, সম্ভব হলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করার চেষ্টা করুন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে দেখার চেষ্টা করব এবং যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল। হ্যাভ এ নাইস ডে।